ইদানিং বিভিন্ন পডকাস্টে নানা মহাভারত বিশেষজ্ঞদের বলতে শুনি যে একলব্যকে গুরুদক্ষিণা হিসেবে আঙুল দিতে হয়েছিল কারণ সে চুরি করে বিদ্যা শিখেছিল, এবং একলব্যকে গুরুদ্রোণ অস্ত্রশিক্ষা দেয়নি কারণ একলব্য কুরু ডাইনেস্টির শত্রুপক্ষের ছিল। চলুন আমরা এই দাবির সত্যতা কতখানি সেটি খতিয়ে দেখি। আমি রেফারেন্স হিসেবে কালীপ্রসন্ন সিংহের ভার্সনটিকে নিচ্ছি, পাশাপাশি কিশোরীমোহন গাঙ্গুলির ইংরেজি ভার্সন থেকেও কিছুটা দেখব। রেফারেন্স হিসেবে এই গ্রন্থগুলোকে বাছাই করার কারণ বুঝতে চাইলে আপনাকে আমার মহাভারতের রচনাকাল ও পাণ্ডুলিপি কোনটি পড়া উচিত এই ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো মূল ভিডিওতে ফিরি আমরা। একলব্য যে নিষাদ রাজপুত্র বলে পরিচিত ছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে একলব্য আসলে নিষাদ ছিল না। একলব্য ছিল শ্রীকৃষ্ণের বংশধর, অর্থাৎ যদুবংশীয় এবং ক্ষত্রিয়। সে শ্রীকৃষ্ণের জ্যাঠাতো ভাই ছিল। একলব্যের বাবার নাম ছিল দেবশ্রবা এবং মায়ের নাম ছিল কংসা। তো একলব্যকে শিশুকালে তার পিতামাতা ত্যাগ করে দেয়। কেন ত্যাগ করে দেয় সেটি পরিষ্কার নয়, তবে ত্যাগ করার পর নিষাদরাজ হিরণ্যধনুষ একলব্যকে পালক পুত্র হিসেবে গ্রহণ করে এবং সন্তানের স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে। এজন্য সকলেই একলব্যকে নিষাদ কুমার মনে করত। এমনকি একলব্য নিজেও নিজেকে হিরণ্যধনুষের পুত্র হিসেবেই পরিচয় দিত। এই ইতিহাসটি মহাভারতের মূল টেক্সটে পাওয়া যায় না, এটি হরিবংশ থেকে নেওয়া। এবার আমরা একটু নিষাদ ট্রাইব নিয়ে আলোচনা করি। এই আলোচনা সামনে কিছু বিষয় বোঝার জন্য প্রয়োজন হবে। তো নিষাদ কারা ছিল? নিষাদরা মূলত শিকারী ও মৎস্যজীবী ছিল। তারা পাহাড়ে এবং জঙ্গলে বাস করত। নিষাদরা বৈদিক বা আর্য জনগোষ্ঠী ছিল না, তারা অনার্য আদিবাসী ছিল। ইতিহাসবিদ রামপ্রসাদ চন্দ্র ও এন.কে দত্তর মতে নিষাদরা মুন্ডাভাষী ছিল। আমরা বাংলা ভাষায় শব্দের উৎস পড়তে গিয়ে যে মুন্ডা ভাষার কথা পড়েছি, কোল, মুন্ডা ইত্যাদি ভাষা, নিষাদরা ওই মুন্ডাভাষী ছিল। নিষাদদের সামাজিক অবস্থান কেমন ছিল? নিষাদরা কি সামাজিকভাবে উচ্চ অবস্থানে ছিল নাকি নিম্ন অবস্থানে ছিল? আমাদের আজকের আলোচনাটি বোঝার জন্য এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। যদিও যজুর্বেদে নিষাদদের শ্রদ্ধা দেখানো হয়েছে, তথাপি তৎকালে নিষাদদের নিম্ন চোখেই দেখা হতো। তাদেরকে চতুর্বর্ণের কোথাও স্থান দেওয়া হয়নি। শূদ্রদের চেয়েও নিষাদদের অবস্থান ছিল অনেক নিচে। যদিও কিছু কিছু গ্রন্থে ব্রাহ্মণ পিতা এবং শূদ্র মাতা অথবা ব্রাহ্মণ পিতা ও বৈশ্য মাতার সন্তানকে নিষাদ বলা হয়েছে, তবে সেখানে ওই নিষাদ সন্তানদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত রাখার কথাও বলা হয়েছে। ইন্দো আরিয়ান সোসাইটিতে নিষাদরা এক প্রকার অচ্ছুত বলে বিবেচিত হতো। এই ব্যাখ্যাগুলো বিবেকানন্দ ঝায়ের রিসার্চ আর্টিকেল থেকে নেওয়া। তিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ এর ডিরেক্টর ছিলেন এবং ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রিভিউ এর এডিটর ছিলেন। তো এবার আমরা মহাভারতে ফিরি। আমরা চলে যাই গুরুদ্রোণের আশ্রমে, যেখানে কৌরব ও পাণ্ডবরা গুরুদ্রোণের নিকট থেকে অস্ত্রবিদ্যা শিখছে। এই ঘটনাটি মহাভারতের আদি পর্ব 132 নং অধ্যায়ে বর্ণিত হয়েছে। অধ্যায়ের নাম দ্রোণ কর্তৃক কৌরব শিষ্যগণকে অস্ত্র শিক্ষাদান, অর্জুনের শিক্ষা উৎকর্ষ। সংশয় দূরীকরণের লক্ষ্যে আমি কালীপ্রসন্ন সিংহের সম্পূর্ণ মহাভারত থেকে হুবহু লাইন উদ্ধৃত করব। তো সেখানে লেখা আছে, অনন্তর মহাবীর্য আচার্য দ্রোণ পাণ্ডুপুত্রদিগকে দিব্য ও মানুষ বিবিধ অস্ত্রশস্ত্র শিক্ষাদান করিতে লাগিলেন। এই সংবাদ শ্রবণে অন্থকবংশীয় রাজা ও সুতপুত্র কর্ণ এবং অনেক রাজকুমার অস্ত্র শিক্ষার্থে দেশ দেশান্তর হইতে দ্রোণের নিকটে আগমন করিলেন। লক্ষ্য করুন, দ্রোণের আশ্রমে কুরু ও পাণ্ডব ব্যতীত অন্যান্য রাজকুমাররাও অস্ত্র শিক্ষা নিতে এসেছে। এখানে কোনো রাজকুমারকে ফিরিয়ে দেওয়ার কথা বলা নেই। এমনকি কর্ণ, যে রাজকুমার ছিল না, রথ চালক অধিরথের পুত্র ছিল, সেও দ্রোণের আশ্রমে কিছুদিন অস্ত্র শিক্ষা নেয়। এরপর কর্ণের ঘটনা উল্লেখ আছে এবং আরও কিছু ঘটনা উল্লেখ আছে। এসব এখন এড়িয়ে যাচ্ছি। কর্ণকে নিয়ে যখন ভিডিও বানাবো তখন এগুলো আলোচনা করবো। আপাতত আমরা একলব্যের আলোচনায় পৌঁছাই। তো একটু পরেই লেখা, দ্রোণের সংগ্রাম নৈপুণ্য শ্রবণ করিয়া শত সহস্র রাজা ও রাজকুমার ধনুর্বেদ শিক্ষা করিবার নিমিত্ত দিক দিগন্ত হইতে তথায় আগমন করিতে লাগিলেন। একদা নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য দ্রোণ সন্নিধানে সমাগত হইল, কিন্তু সে অন্য ম্লেচ্ছ জাতি সাধারণের সতীর্থ ও সমতুল্য হয়
ইহা নিতান্ত অনভিপ্রেত, এই বিবেচনা করিয়া দ্রোণ তাহাকে ধনুর্বেদে দীক্ষিত করিলেন না। আমি যদি একটু চলিত ভাষায় অনুবাদ করি তাহলে বিষয়টা হচ্ছে এমন যে একলব্য ম্লেচ্ছ জাতি সাধারণের সতীর্থ ও সমতুল্য হয়, মানে একলব্য ম্লেচ্ছ জাতি হওয়ার পরেও যদি ধনুর্বিদ্যায় যদি সাধারণকে ছাড়িয়ে যায় এবং অন্য কুমারদেরকে যদি ছাড়িয়ে যায় তাহলে সেটা নিতান্তই অনভিপ্রেত একটা ঘটনা হয়। কাজে এই বিবেচনা করিয়া দ্রোণ তাহাকে ধনুর্বেদে দীক্ষিত করিলেন না। তো এখানে কিন্তু স্পষ্টরূপে বলা হয়েছে যে ম্লেচ্ছ জাতি হওয়ার কারণে বা ছোট জাতের হওয়ার কারণে দ্রোণ তাকে ধনুর্বেদে দীক্ষা করেননি। তারপরে লেখা আছে, তখন নিষাদ রাজতনায় বিষাদমগ্ন হইয়া দ্রোণের পাদগ্রহণ পূর্বক অরণ্যে প্রবেশ করিল এবং তথায় মৃন্ময় এক দ্রোণ নির্মাণ ও তাহাতে আচার্যভাব সংস্থাপন করিয়া ব্রত ধারণ পূর্বক অস্ত্র শিক্ষা আরম্ভ করিল। মৃন্ময় এক দ্রোণ নির্মাণ মানে মাটি দিয়ে একটা দ্রোণের মূর্তি নির্মাণ করেছে এবং সেই মূর্তিটিকে সামনে রেখে সেখানে অস্ত্রশিক্ষা একা একা নিজে নিজে অস্ত্রশিক্ষা আরম্ভ করল। এই রূপে সে অচিরকাল মধ্যে অস্ত্রের প্রয়োগ, সংহার ও সন্ধান বিষয়ে কৃতকার্য হইয়া উঠিল। তো যারা দাবি করে যে গুরু দ্রোণ একলব্যকে ছোট জাতের হওয়ার কারণে ফিরিয়ে দিয়েছিলেন একথা সত্য নয়, একলব্য রাজকুমার ছিল, তো তাদের দাবির অসারতা কিন্তু এখানেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে এখানে স্পষ্টরূপে বলা আছে যে নিষাদ হওয়ার কারণে, ম্লেচ্ছ জাতি হওয়ার কারণে এবং সাধারণের সতীর্থ ও সমতুল্য হয়ে যায়, যেটি নিতান্ত অনভিপ্রেত ঘটনা, এই বিবেচনা করিয়াই দ্রোণ একলব্যকে ধনুর্বেদে দীক্ষিত করেননি। এখানে কিন্তু কোথাও বলা হয়নি যে গুরু দ্রোণ পাণ্ডবদের শিক্ষাদানের জন্য নিযুক্ত ছিলেন, শুধু কৌরব আর পাণ্ডবদের, অন্য কোনো রাজকুমারদের তিনি কেন শিক্ষা দেবেন, এইসব বিবেচনায় যে গুরু দ্রোণ একলব্যকে প্রত্যাখ্যান করেছেন সে কথা কিন্তু বলা নেই। আবার অনেকে বলে যে একলব্যর বাবা হিরণ্যধনুষ হচ্ছে জরাসন্ধের এলাই ছিল, এই কারণে আবার জরাসন্ধ হচ্ছে কৃষ্ণের শত্রু ছিল, আবার কৃষ্ণ পাণ্ডবদের বন্ধু ছিল। তো এই ধরনের ব্যাখ্যা দিয়ে তারা বোঝানোর চেষ্টা করে যে এই কারণে গুরু দ্রোণ একলব্যকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এখানে কোথাও, পুরো সমগ্র মহাভারতে কোথাও আমি এমন কোনো কিছু পাইনি যেখানে এই ধরনের কোনো ব্যাখ্যা লেখা আছে, বরং স্পষ্ট রূপে এটাই লেখা আছে যে নিষাদ হওয়ার কারণে, ম্লেচ্ছ মানে ছোট জাতের হওয়ার কারণেই একলব্যকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া যারা বলে যে গুরু দ্রোণ কেবলমাত্র কৌরব এবং পাণ্ডবদের শিক্ষা দেওয়ার জন্য নিযুক্ত ছিল, তিনি কেন একলব্যকে শিক্ষা দেবেন, একলব্য তো অন্য রাজকুমার ছিল, তো তাদের বক্তব্যের অসারতাও প্রমাণিত হয়ে যায়। কারণ এখানে কিন্তু স্পষ্টরূপে বলা আছে যে অন্য বিভিন্ন দেশের রাজকুমাররাও গুরু দ্রোণের নিকটে এসে অস্ত্র শিক্ষা গ্রহণ করে। গুরু দ্রোণ কিন্তু তাদের কাউকে ফিরাই দেয়নি, তাদের কাউকে ফিরাই দেওয়ার কথা কিন্তু এখানে লেখা নেই, কেবলমাত্র একলব্যকে সে ফিরাই দেয়। এমনকি কর্ণ, যে কিনা রাজকুমার ছিল না, অধিরথের পুত্র ছিল, তাকে মানে পুত্র হিসেবে পরিচিত ছিল, তাকেও কিন্তু উনি ফিরান না। তো আমরা কিশোরীমোহন গাঙ্গুলির বই থেকেও আমরা একটু দেখি, সেখানে আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কিশোরীমোহন গাঙ্গুলির আদি পর্বের সম্ভাবা পর্ব সেকশন CXXXIV মানে রোমান সংখ্যায় লেখা, আপনারা হচ্ছে কাইন্ডলি এটা সার্চ করে দেখবেন ইন্টারনেটে। কিশোরীমোহন গাঙ্গুলির বই হচ্ছে ফ্রি সবার জন্য অ্যাভেলেবল করে দেওয়া আছে, তো আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন। এখানে দেখুন, এখানে লেখা যে ও মোনার্ক ওয়াজ এ প্রিন্স নেমড একলব্য হু ওয়াজ দ্য সন অফ হিরণ্যধনুষ কিং অফ দ্য নিষাদাস। তারপরে ব্র্যাকেটে কেশরীমোহন লিখে দিয়েছেন দ্য লোয়েস্ট অফ দ্য মিক্সড অর্ডার্স, মানে একেবারে নিম্ন জাতের ছিল, শঙ্করদের মধ্যে একেবারে নিম্ন জাতের যেটা ছিল নিষাদ। দ্রোণা however cognizant of all rules of morality accepted not the prince as his pupil in archery, seeing that he was a Nishada who might in time excel all his high-born pupils, মানে অন্য যে সমস্ত উচ্চবংশীয় রাজকুমার ছিল তাদেরকে ছাড়িয়ে যেতে পারে একটা নিষাদ, একটা ছোট জাতের মানুষ, এইটা বিবেচনা করেই দ্রোণ একলব্যকে শিষ্য হিসেবে গ্রহণ করেনি।
এটা কিশোরীমোহনও তার বইতে ব্যাখ্যা একেবারে সুন্দর করে স্পষ্টভাবে লিখে দিয়েছেন। তো এই দুটো কালীপ্রসন্ন সিংহ হচ্ছে মহাভারতের প্রথম অনুবাদক এবং কেশরীমোহন গাঙ্গুলী হচ্ছে মহাভারতের প্রথম ইংরেজি অনুবাদক, এবং এই দুটো অনুবাদ বহুল ব্যবহৃত, বহুল প্রচলিত এবং সমাদৃত। আপনারা আমার ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো এখানেও দেখেন নিচে লেখা আছে যে এরপরে একলব্য কি করেছে, দ্য নিষাদা প্রিন্স টাচিং ড্রোনাস ফিট উইথ বেন্ট হেড wended his way into the forest, and there he made a clay image of Drona and began to worship it respectfully, as if it was his real preceptor. তো এরপরে আমাদের আরেকটি প্রশ্ন আসে যে একলব্য কি চুরি করে বিদ্যা শিখেছিল কিনা। তো দেখুন, এই আমি কালীপ্রসন্ন সিংহ এবং কিশোরীমোহন এই দুটো জায়গা থেকে আপনাদেরকে আমি মূল টেক্সট দেখালাম। এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা যে একলব্য মাটির একটি মূর্তি তৈরি করেছিল দ্রোণের এবং সেটিকে সামনে রেখে সে প্র্যাকটিস করত। কোথাও এমন কোনো কিছু লেখা নেই যে একলব্য চুরি করে দ্রোণের কাছ থেকে ধনুর্বিদ্যা শিখতো বা চুরি করে রাজকুমারদের যে শিক্ষাটা দ্রোণ দিত সেটা চুরি করে দেখতো এবং শিখতো, এরকম কিন্তু কোথাও লেখা নেই। বরং লেখা আছে যে সে একা একা প্র্যাকটিস করতো, মানে সে প্র্যাকটিস করতো, বারবার প্র্যাকটিস করতে করতে সে হচ্ছে পারঙ্গম হয়ে ওঠে ধনুর্বিদ্যায়। তো একলব্য যে চুরি করতে পারে না, একলব্যের মোরাল সেন্স যে অনেক হাই ছিল সেটা আমরা নানা সূত্র থেকে বুঝতে পারি আর কি। এটা যেমন আমি আপনাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি। তো একলব্যকে যখন গুরু দ্রোণ প্রত্যাখ্যান করেন তখন একলব্য কিন্তু কোনো অসম্মানজনক আচরণ করেনি গুরু দ্রোণের প্রতি। সে কি করেছে, সে গুরু দ্রোণের পাদগ্রহণ করে বনে গিয়ে গুরু দ্রোণের একটা মূর্তি নির্মাণ করে একা একা প্র্যাকটিস করা শুরু করে। এছাড়া একলব্যের আমরা আরও কিছু ঘটনার মাধ্যমে দেখতে পাই যে একলব্য খুবই হাইলি ম্যানার্ড এবং হাইলি মোরাল সেন্সড একজন মানুষ ছিল, যেটি আমরা সামনের কিছু ঘটনায় দেখতে পাবো। এছাড়া একলব্যকে মহাভারতে সত্যবাক্য বলা হয়েছে। তো আমরা দেখি সামনে কি লেখা আছে। এরপরে লেখা আছে যে একদা কৌরব ও পাণ্ডবগণ দ্রোণ কর্তৃক অনুজ্ঞাত হইয়া রথারোহণে রাজধানী হইতে মৃগয়ার্থ নির্গত হইলেন। আপনাদের সাধু ভাষায় অসুবিধা হচ্ছে কিনা আমি জানি না, তবে আমি একটু চলিত ভাষায় বলার চেষ্টা করি। আপনারা স্ক্রিনে মূল টেক্সট দেখুন আর আমার কাছ থেকে চলিত ভাষায় বোঝার চেষ্টা করুন। তো তারা হচ্ছে যে হরিণ শিকারের জন্য বনে যায় কৌরব আর পাণ্ডবরা। তারপর আমি সংক্ষেপে বলে যাই, একটা কুকুরকে দেখে যে সেই কুকুর হচ্ছে নিষাদরাজ তনয়ার সন্নিধানে সমুপস্থিত ছিল। নিষাদরাজ তনয় মানে একলব্য। তো একলব্যের চেহারা আবার একটু কুৎসিত ছিল, কৃষ্ণ জিন জটাধারী ছিল। তো ওই একলব্যকে দেখে কুকুর উচ্চস্বরে চিৎকার করতে থাকে। তো একলব্য আবার ওই সময় অস্ত্র প্রয়োগের লঘুতার পরীক্ষা করার জন্য ওই কুকুরের মুখে একসাথে 7টি স্বর নিক্ষেপ করে, মানে 7টা তীর নিক্ষেপ করে। কিন্তু এটা এটা হচ্ছে এমনভাবে নিক্ষেপ করে যাতে ওই কুকুরের বিন্দু পরিমাণ আঘাত না লাগে এবং বিন্দু পরিমাণ রক্ত প্রবাহিত না হয়। 7টা তীর ওর মুখের ভিতর এমনভাবে নিক্ষেপ করে যে মুখটা আটকে যাবে, কুকুর শব্দ করতে পারবে না, চুপ হয়ে যাবে, কিন্তু কোনো আঘাত পাবে না কুকুর, কোনো রক্ত প্রবাহিত হবে না, এমনভাবে ও তীরগুলো নিক্ষেপ করে। তো ও কিন্তু কুকুরকে কষ্ট দেয়নি, আঘাত দেয়নি, এবং একই সাথে ওর মনোযোগ কুকুর হচ্ছে ওর মনোযোগ ক্ষুণ্ণ করছিল বলে ও কুকুরকে চুপ করিয়ে দেয়, আবার কুকুরকে আঘাতও করে না, কষ্টও দেয় না, আবার ওর প্র্যাকটিসটাও হচ্ছে ও পরীক্ষা করে নেয় এর সঙ্গে। তো এখান থেকে আমরা দেখতে পাই যে মানে প্রাণীদের প্রতি একটা আর কি, অহেতুক প্রাণীদেরকে না করা, কষ্ট না দেওয়ার যে একটা টেন্ডেন্সি ওর ভিতর দেখা যায়। তো এখান থেকেও আমরা মোরাল সেন্স নিয়ে একটু আইডিয়া নিতে পারি, যেটি হচ্ছে আমরা মহাভারতে বিভিন্ন জায়গায় দেখেছি যে ভীম বিনা কারণে পশুদেরকে হত্যা করতো। আমরা অনেক জায়গায় দেখেছি বিনা কারণে ভীম পশুদেরকে হত্যা করতো, কিন্তু একলব্য এখানে এমনভাবে কুকুরের মুখে তীরগুলা করে যাতে করে কুকুরের কোনো আঘাত না লাগে।
তো এই চিত্র দেখে মানে কুকুর যখন ওই ৭টি স্বর নিয়ে পাণ্ডবদের কাছে যখন যায়, তখন পাণ্ডবরা কুকুরকে দেখে খুবই অবাক হয়ে যায়, বিস্ময়াবিষ্ট হয়ে যায়। স্বরের লঘুত্ব এবং শব্দবেধিত্ব দর্শনে সকলে আপনাদিগকে অপেক্ষাকৃত নিকৃষ্ট বোধে লজ্জিত হইয়া প্রয়োগকর্তার প্রশংসা করিতে লাগিলেন। মানে অবাক হয়ে যায় যে কিভাবে সম্ভব যে কুকুরকে এইভাবে ৭টি স্বর নিক্ষেপ করেছে, কিন্তু কুকুরের কোনো ক্ষতি হয়নি। এটা কিভাবে সম্ভব? মানে কতটা হাইলি স্কিলড হলে এভাবে তীর নিক্ষেপ করা যায়। তো পরে পাণ্ডবরা বনে বনে অনুসন্ধান করে ওই বনবাসী মনুষ্যকে মানে একলব্যকে পায়, এবং এখানে লেখা যে বিকৃত দর্শন পুরুষকে চিনতে না পেরে জিজ্ঞাসা করে যে, হে বীরবর, তুমি কে, কাহার পুত্র? একলব্য তখন বলে যে, আমি হচ্ছে নিশাধিপতি হিরণ্যধনুর পুত্র, দ্রোণের শিষ্য। এই আশ্রমে একাকী ধনুর্বেদ অনুশীলন করিতেছি। তো দেখুন এখানে একলব্য কিন্তু নিজেকে দ্রোণের প্রথমত সে হিরণ্যধনুর পুত্র হিসেবে পরিচয় দেয়। এর দ্বারা আমরা বুঝতে পারি যে একলব্য হয়তো জানতো না যে ও কৃষ্ণের যদুবংশীয়, অথবা জানলেও হয়তো বা সে নিজেকে হিরণ্যধনুর পুত্র হিসেবে পরিচয় দিত পালক পিতার নামে। আর হচ্ছে সে নিজেকে দ্রোণের শিষ্য বলে পরিচয় দেয়। তো এখানে দ্রোণের শিষ্য বলে পরিচয় দেয় মানে এই না যে ও চুরি করে দ্রোণের কাছ থেকে বিদ্যা শিক্ষা নিত। ও যে একটা মূর্তি, দ্রোণের যে একটা মাটির মূর্তি নির্মাণ করে সেটা সামনে রেখে হচ্ছে করতো, আপনার প্র্যাকটিস করতো, ওইটাকে সম্মান করেই কিন্তু সে নিজেকে দ্রোণের শিষ্য হিসেবে পরিচয় দেয়। এবং এটা হতে পারে যে সে ইন্সপিরেশন নেওয়ার জন্য দ্রোণের মূর্তি নির্মাণ করেছিল, এবং যেহেতু দ্রোণের কাছ থেকে সে ইন্সপিরেশন পেত, দ্রোণ তার ইন্সপিরেশনের উৎস ছিল, তাই দ্রোণের কাছ থেকে প্রত্যাখ্যিত হবার পরেও সে দ্রোণকেই নিজের গুরু হিসেবে পরিচয় দেয়। তো এখানে আমরা দেখতে পাই যে তার বিনয় আর কি। তো এই আশ্রমে একাকী এই যে এখানে ও স্পষ্ট বলে যে এই আশ্রমে একাকী ধনুর্বেদ অনুশীলন করিতেছি। তো এছাড়া আমরা কোথাও আসলে দেখতে পাই না যে একেবারে কোথাও এমন কিছু লেখা নেই যে একলব্য চুরি করে ধনুর্বিদ্যা শিক্ষা গ্রহণ করতো। সব জায়গায় একাকী অনুশীলন করার কথাই লেখা আছে। এরপরে আমরা আরো কিছু ঘটনার মাধ্যমে দেখতে পাবো একলব্যের বা মোরাল সেন্স। তো এরপরে লেখা আছে যে যখন পাণ্ডবরা একলব্যের পরিচয় পেয়ে তখন পাণ্ডবরা দ্রোণের কাছে গিয়ে, আমি মূল টেক্সট আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এবং আমি সংক্ষেপে আর কি বলে দিচ্ছি। তো দ্রোণের কাছে গিয়ে অর্জুন দ্রোণকে নির্জনে আর কি দ্রোণকে জিজ্ঞাসা করে যে, আপনি তো অঙ্গীকার করেছিলেন যে আমার অপেক্ষা আর কোনো শিষ্য উৎকৃষ্ট হবে না, তাহলে এই যে আপনার আরেকটা শিষ্য একলব্য, সে কিভাবে আমার থেকেও উৎকৃষ্ট বিদ হয়ে গেল? তখন হচ্ছে দ্রোণ অবাক হয়ে যায় যে, না, আমি তো কোনো একলব্যকে শিক্ষা দেইনি, আমি তো করিনি, কিভাবে একলব্য আমার শিষ্য হয়? তো যাই হোক, অর্জুনকে নিয়ে এরপরে তারা যে দ্রোণ হচ্ছে আসে, একলব্যের কাছে আসে এবং এসে দেখে যে একলব্য একাকী ওই প্র্যাকটিস করছে। তো এমন অবস্থায় দ্রোণ হচ্ছে একলব্যের সম্মুখীন হওয়ার পরে দ্রোণকে দেখে একলব্য আবার দ্রোণের ওই যে পাদবন্দনা করে এবং তাকে নিজের দ্রোণের শিষ্য বলে পরিচয় দেয়। তো পরিচয় দিয়ে এবং দ্রোণের পূজা এবং যা কিছু আর কি করে সেগুলো সবকিছু করে। তখন দ্রোণ একলব্যকে বলে যে, হে বীর, তুমি যদি যথার্থই আমার শিষ্য হইয়া থাকো তবে এক্ষণে গুরুদক্ষিণা প্রদান করো। এটা শুনে একলব্য ভীষণ খুশি হয় যে আমার গুরু তাহলে আমাকে নিজের শিষ্য হিসেবে স্বীকার করছে। ভীষণ খুশি হয় এবং শুনে একলব্য বলে যে, ভগবান, গুরুকে অদেয় কোনো কিছু নেই, এক্ষণে কিরূপে দক্ষিণা আহরণ করিব, আজ্ঞা করুন। দ্রোণ তখন বলে যে, হে বীর, যদি সম্মত হইয়া থাকো তবে দক্ষিণ হস্তের একটি অঙ্গুলি ছেদন করিয়া দক্ষিণা স্বরূপ আমাকে সম্প্রদান করো, মানে ডান হাতের একটা আঙুল কেটে দাও আমাকে। তো সত্যবাক একলব্য, এই যে এইখানে মহাভারতের এইখানে একলব্যকে সত্যবাক বলা হয়েছে। তো সত্যবাক একলব্য দ্রোণের এইরূপ নিদারুণ বাক্য শ্রবণ করিয়া আপনার প্রতিজ্ঞা প্রতিপালনার্থে প্রফুল্ল মনে ও হৃষ্টবদনে দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠ ছেদন করিয়া অসংকুচিত্তে গুরুদক্ষিণা প্রদান করিল তৎক্ষণাৎ। তৎপরে অপর অঙ্গুলি দ্বারা স্বরক্ষেপ করিয়া দেখিল পূর্বাপেক্ষা স্বরের লঘুতা হ্রাস হইয়াছে। অর্জুন এইরূপ অদ্ভুত ব্যাপার অবলোকন করিয়া অতিশয় প্রীত ও প্রসন্ন হইল। তখন তাহার অপকর্ষ বিষয়ক আশঙ্কা তিরোহিত হইল। তো
তো একলব্য যে হাইলি মোরাল সেন্সড একটা বাচ্চা ছিল, সেটা আমরা দেখতে পাই। এখানেও দেখতে পাই যে যখন গুরুদ্রোণকে সে পরিপূর্ণভাবে সম্মান দিচ্ছে, গুরুদ্রোণ তার কাছ থেকে দক্ষিণা চাইলো এবং দক্ষিণা হিসাবে যখন আঙুল চাইলো, তাও ডান হাতের আঙুল, একলব্য ভালো করেই জানতো যে আঙুল দেওয়ার পরে কিন্তু ওর কমে যাবে, দক্ষতা কমে যাবে ধনুর্বিদ্যার। তারপরেও ও সহাস্য বদনে, মানে ও কিন্তু খুবই, মানে এখানে লেখা আছে যে প্রফুল্ল মনে ও হৃষ্ট বদনে ও দক্ষিণ হাতের আঙুলটা কেটে দেয়। এখানেও কিন্তু ও বিন্দু পরিমাণ অসম্মানজনক কোনো আচরণ কিন্তু করেনি। তো এরপরে হচ্ছে অর্জুন এটা দেখে প্রীত এবং প্রসন্ন হয় এবং মনে করে যে তাহার অপকর্ষ বিষয়ক আশঙ্কা তিরোহিত হইল, মানে অর্জুনের থেকে কেউ শ্রেষ্ঠ হয়ে যাবে, এই যে একটা ভয় অর্জুনের মনে কাজ করেছিল, সেই আশঙ্কাটা তিরোহিত হয় এটা দেখার পরে। তো এইখানে একলব্যকে আমি আপনারা যখন পুরো গল্পটা, একলব্যের পুরো একটা ইমেজ যখন আপনি ক্রিয়েট করবেন, তখন এটা স্বাভাবিকভাবেই এই একটা ইমেজ তৈরি হওয়ার কথা যে একলব্য চুরি করে বিদ্যা শিক্ষা করতে পারে না, এবং এটা তো লজিক্যালি আর কি ক্রিয়েট হবে এরকম একটা ইমেজ। আর আমরা কোথাও এমন কোনো তথ্য পাই না, এমন কোনো কিছু লেখা পাই না যে একলব্য চুরি করে বিদ্যা শিক্ষা করেছে। অনেকে বলে যে একলব্য চুরি করে বিদ্যা শিক্ষা নিয়েছে বলেই দ্রোণ হচ্ছে একলব্যের আঙুল কেটে নেয়। কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা আছে যে দ্রোণ কেন একলব্যের আঙুল কেটে নেয়। দ্রোণ একলব্যের আঙুল কেটে নেয় কেবল এই কারণে যে একলব্য অর্জুনের থেকে শ্রেষ্ঠ হয়ে যাচ্ছিল, আর দ্রোণ অর্জুনকে প্রতিজ্ঞা করেছিল যে কোনো তুমি হবে শ্রেষ্ঠ ধনুর্ধর আর কি, আর কাউকে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ হতে দেব না। তো সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য একলব্যের আঙুল দ্রোণ কেটে নেয়। কোথাও কিন্তু এমন কিছু বলা নাই যে চুরি করে বিদ্যা শিক্ষা করতে একলব্য সেই কারণে কেটে নেয়। তো কাজেই যারা মহাভারতকে ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজেদের মতো, তারা আসলে নিজেদের মানে একটা কনক্লুশন টেনে রাখে আগে একটা, এবং সেই কনক্লুশনের পক্ষে যেভাবে বললে বা যেভাবে ব্যাখ্যা করলে তাদের কনক্লুশনটাকে প্রতিষ্ঠিত করা যায়, তারা সেভাবে ব্যাখ্যা করে। কিন্তু আমি চেষ্টা করি আগে পাঠ করতে এবং সেইখান থেকে যে কনক্লুশনটা দাঁড়ায় সেইটাকে ব্যাখ্যা করতে বা বলতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই টেক্সটগুলো নিজেরা একটু যাচাই করবেন, পড়বেন এবং একটু ফ্রি মাইন্ডে চিন্তাভাবনা করে দেখবেন, তাহলে আশা করি পরিষ্কার হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য।